দেখো, মাস সিলেকশন মানে কি, যে সিলেক্ট সিড ফ্রম এ নাম্বার অফ সিমিলার প্ল্যান্টস, having the desired traits are mixed and sown to raise the new offspring. Seeds from a number of similar plants having the desired traits are mixed and sown to raise the new offspring. কথাটা বোঝো? সিমিলার প্ল্যান্ট, মনে করো তোমার কাছে হুইট প্ল্যান্ট আছে, একটা প্ল্যান্টই নিতে হবে, হুইট প্ল্যান্ট আছে, কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটির হুইট প্ল্যান্ট আছে। এইদিকে দেখো, আলাদা আলাদা ভ্যারাইটি ফ্রম এ নাম্বার অফ সিমিলার প্ল্যান্টস, আলাদা আলাদা ভ্যারাইটির হুইট প্ল্যান্ট আছে। তোমার কাছে মনে করো পাঞ্জাব থেকে আনা হুইট প্ল্যান্ট আছে, তোমার কাছে মনে করো কেরালা থেকে আনা হুইট প্ল্যান্ট আছে, তোমার কাছে মনে করো ইউএসএ থেকে আনা হুইট প্ল্যান্ট আছে। এরকম অনেক ভ্যারাইটির হুইট প্ল্যান্টকে তুমি নিয়ে আসলা, নিয়ে এসে কি করলা, আহ ওদের সিড গুলোকে মিক্স করে দিলা, মিক্স করে দিয়ে তুমি একটা জমির মধ্যে র্যান্ডামলি ওদেরকে চাষ করলা। একটা জমির মধ্যে কি বললাম, র্যান্ডামলি ওদেরকে চাষ করলাম। এইটা মনে করো একটা ভ্যারাইটির হুইট ব্লু কালারের, এটা মনে করো আর একটা ভ্যারাইটির হুইট মনে করো রেড কালারের, এটা মনে করো আর একটা ভ্যারাইটির হুইট মনে করো গ্রিন কালারের। কথাটা বুঝলা? এবার দেখা গেল এদের মধ্যে থেকে কেউ কেউ মারা গেল, সাপোজ এদের মধ্যে থেকে কেউ কেউ মারা গেল, র্যান্ডামলি কেউ কেউ মারা গেল, যারা বেঁচে থাকলো এরাই সিলেক্ট হবে। তার মানে অনেকগুলো থেকে কিছু জনকে সিলেক্ট করা, একটা মাস থেকে কিছু জনকে সিলেক্ট করা, মাস সিলেকশন। কথাটা বুঝলে জিনিসটা? এবার মাস সিলেকশনে কোনো পার্টিকুলার প্যাটার্ন ফলো করা হবে না, অনেক ভ্যারাইটির সিডকে একসাথে নিয়ে এসে মিক্স করে ওদেরকে একটা ফিল্ডে গ্রো করানো হবে, যারা বেঁচে থাকবে ওরাই সিলেক্ট। ঠিক আছে? অফস্প্রিং উইথ দ্য আনডিজাইরেবল ট্রেট, অফস্প্রিং মানে বাচ্চা, যাদের মধ্যে আনডিজাইরেবল ট্রেট আছে, মানে যে ট্রেট গুলো আমরা চাই না, ওদেরকে বাদ দেওয়া হবে আর এলিমিনেটেড, অ্যান্ড দ্য প্রসেস ইজ কন্টিনিউ, তারপরে আবার করা হবে। এরকম 3 4 10 জেনারেশন পর্যন্ত করা হয়, করে দেখা যায় যে আলটিমেটলি যেগুলো খুবই ভালো কোয়ালিটির, ইমপ্রুভড কোয়ালিটির, যেগুলো যারা বেঁচে থাকলো তাদেরকেই শুধু সিলেক্ট করা হলো। হ্যাঁ, রিমেইন উইথ দ্য রিমেইনিং প্রোজেনি, রিমেইনিং প্রোজেনি মানে কি, যে প্রোজেনি মানে কি জেনারেশন, যারা বেঁচে থাকলো তাদেরকে আবার সেম ম্যানারে আবার গ্রো করানো হবে, করে তাদের মধ্যে থেকে যারা বেঁচে থাকবে ওদেরকে আবার গ্রো করানো হবে। এরকম করে কবার রিপিট করা হবে, অ্যাটলিস্ট 10 বার 12 বার, তাতে করে 10 12 বছর টাইম লাগতে পারে। এগুলা রিসার্চ হচ্ছে, রিসার্চ, বুঝতে পারলা? এগুলা রিসার্চ করে সব থেকে কি বলবো প্রিমিয়াম কোয়ালিটির ভ্যারাইটিকে সিলেক্ট করে করে বের করা। হুম, আইফোন 16 প্রো ম্যাক্স আলট্রা, আলট্রা 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 ওই তো আইফোন 16 প্রো ম্যাক্স আলট্রা, ও আচ্ছা, প্রিমিয়াম, একদম ওগুলাকে সিলেক্ট করা হবে। তো এরকম করে গ্রেপ, দেখো তোমরা তোমরা কিরকম আঙ্গুর খেয়েছো, লম্বা লম্বা, কখনো গোল গোল আঙ্গুর খেয়েছো? গোল গোল আঙ্গুর, আমি ছোটবেলায় গোল আঙ্গুর খেতাম, এখন খাই লম্বা লম্বা আঙ্গুলের মতো আঙ্গুর, লম্বা লম্বা আঙ্গুর। কখনো আগে এক থোকার ওজন যদি 100 গ্রাম হতো, এখন এক থোকার ওজন 200 গ্রাম হয়। আগের আঙ্গুর গুলো ছিল গোল গোল, ওজন বেশি ছিল না, কিন্তু এখন লম্বা লম্বা হওয়ার জন্য ওজন গুলো বেশি হয়ে গেছে, লাভ বেশি। হ্যাঁ, গ্রেপস, তারপরে অ্যাপল, পিয়ার, নাশপাতি, ওয়াটারমেলন, রেডিশ, অনিয়ন, মেইজ। বাট ওয়াটারমেলন মানে তরমুজের উপরে যে এত রিসার্চ করা হয়েছে, এখন তো হার্ট শেপেরও অনেক ভ্যারাইটি। আচ্ছা, এবার চলে আসো পিওর লাইন সিলেকশন। দেখো, পিওর লাইন সিলেকশন কি, এখানে আমরা র্যান্ডমলি আলাদা আলাদা ভ্যারাইটি নিব না, এখানে আমরা সিঙ্গেল প্ল্যান্ট নিব, seed from a single plant having the desirable traits
ডিজাইরেবল মানে আমি আগেও বলেছি যেই ট্রেড গুলো বা ক্যারেক্টারিস্টিক গুলো আমরা চাই সোন ইন সেপারেট রোজ টু প্রডিউস দ্য অফস্প্রিং। মনে করো এই একটা রোতে মনে করো পাঞ্জাবের হুইট গুলোকে লাগানো হয়েছে, বুঝতে পারলা? আর একটা রোতে আহ কেরালার হুইট কে লাগানো হয়েছে। আর একটা রোতে মনে করো ওয়েস্ট বেঙ্গলের হুইট গুলোকে লাগানো হয়েছে। আর একটা রোতে ইউএস এর হুইট গুলোকে লাগানো হয়েছে। এবার এর মধ্যে থেকে যারা বেঁচে থাকলো, ধরো না এর মধ্যে থেকে সবাই থাকলো না, কিছু জন বাঁচলো, এর মধ্যে থেকে কিছু জন বাঁচলো, এর মধ্যে থেকে কিছু জন বাঁচলো, এর মধ্যে থেকে কিছু জন বাঁচলো, এরা হলো সিলেক্টেড। এবার এবার ওদেরকে আবার গ্রো করানো হবে, তাদের মধ্যে থেকে আবার কেউ মারা যাবে, কেউ বেঁচে থাকবে, এরকম। তাহলে এখানে কি আমরা মিক্স ওয়েতে করলাম জিনিসটা? না, আমরা পার্টিকুলার সিঙ্গেল মানে একটা রোতে একটাই ভ্যারাইটির প্ল্যান্টকে রাখলাম, করে ওদের মধ্যে থেকে যে ডিজায়ার্ড আমাদের যেগুলো দরকার, যে প্ল্যান্ট গুলোর মধ্যে ভালো ভালো ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোকে আমরা সিলেক্ট করলাম। সো ডিজায়ারেবল ট্রেট ইজ শোন ইন সেপারেট রোজ। এই যে দেখো শোন, শোন মানে কি মাটিতে লাগানো। ইন সেপারেট রোজ টু প্রডিউস দ্য অফস্প্রিং, ডিজায়ার্ড প্ল্যান্টস আর এগেইন সিলেক্টেড ফ্রম দ্য প্রোজেনি। প্রোজেনি মানে নেক্সট জেনারেশন থেকে আবার সিলেক্ট করা হলো, এন্ড দ্য প্রসেস ইজ রিপিটেড, আবার রিপিট করা হলো, ইজ কন্টিনিউড ফর সেভারাল জেনারেশন। তো এরকম করে আহ, আর ইনফেরিয়ার ভ্যারাইটি মানে যেগুলো একটু মানে খারাপ ভ্যারাইটি, সুপিরিয়ার মানে ভালো, ইনফেরিয়ার মানে কি খারাপ। তো ইনফেরিয়ার ভ্যারাইটি গুলোকে এলিমিনেট মানে ওগুলোকে বাদ দিয়ে দিলাম, যে হুইট গুলো গ্রো করলো না ভালো করে বা অত বেশি প্রোডাকশন দিচ্ছে না, ওগুলোকে বাদ দিয়ে দিলাম। তো এক্সাম্পল দেখো, হুইটের এরকম অনেক ভ্যারাইটি পাওয়া গেছে। কল্যাণ সোনা 227, মনে হচ্ছে কোনো সিক্রেট এজেন্ট মনে হচ্ছে। PV18, এটা তো মিসাইলের নাম মনে হচ্ছে। চাইনা চাইনা Have been developed from by this method. আচ্ছা স্যার হ্যাঁ হীরা একটা রাইস ভ্যারাইটি হীরা হীরা হীরা, হ্যাঁ হীরা একটা রাইসের ভ্যারাইটি। আচ্ছা, এবার দেখো হাইব্রিডাইজেশন। তুমি যে প্ল্যান গুলোকে সিলেক্ট করলা, এদিকে দেখো, তুমি যে প্ল্যান গুলোকে সিলেক্ট করলা সেটা তুমি মিক্সড ওয়েতে করো বা পিওর লাইন সিলেকশন করে করো, যেভাবেই করো না কেন, তোমার কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এখন কি বলবো ক্রপস গুলো আছে। এবার তুমি চাচ্ছ এই ভ্যারাইটির মধ্যে এ নাম্বার ভ্যারাইটির মধ্যে ডিফারেন্ট কোয়ালিটি, হ্যাঁ, কিন্তু সবগুলো নাই। বি নাম্বার ভ্যারাইটির মধ্যে আলাদা কোয়ালিটি, কিন্তু ওগুলোর মধ্যে এ এর ভ্যারাইটির যেগুলো সেগুলো নাই, ওর মধ্যে আলাদা। তো কি করা যায়, উপায় কি যে স্যার কোনোভাবে কি এই দুটো প্ল্যান্টের থেকে এমন কোনো নতুন প্ল্যান্ট বানানো যায় যার মধ্যে দুজনেরই ভালো ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবে, তাই কি না? তাহলে কি করব, এই প্ল্যান্টের পোলেন গ্রেন নিয়ে ওই প্ল্যান্টের ফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিব, ক্রস পলিনেশন। বা ওই প্ল্যান্টের ফ্লাওয়ারের পোলেন গ্রেন নিয়ে এই প্ল্যান্টের মধ্যে দিয়ে দেব, যেটাকে কি বলে হাইব্রিড করা। আমরা যে এখন যে যত বেশিরভাগ শাকসবজি ফল টল খাই এগুলো সবই হাইব্রিড, এগুলো একটাও ন্যাচারাল বা পিওর মানে ইয়ে না, ওয়াইল্ড ভ্যারাইটি না। তাহলে ক্রসিং বিটুইন, এটা ইম্পর্টেন্ট, ক্রসিং বিটুইন জেনেটিক্যালি ডিসিমিলার প্ল্যান্টস টু প্রডিউস এ নিউ কাইন্ড অর হাইব্রিড ইজ কল্ড হাইব্রিডাইজেশন। is called hybridization। শুধু তোমরা এই ডেফিনেশনটাই শুধু পড়বা, আর কিচ্ছু পড়বা না। ইন্ট্রা ভ্যারাইটাল, ইন্টার স্পেসিফিক, ইন্টার জেনেটিক, জেনেরিক, এগুলো দরকার নেই। এগুলো একটাও কিন্তু পড়বা না, কিন্তু এই তিনটার একটাও পড়বা না, এগুলো দরকার নেই। তো তোমার কাছে মনে করো একটা আম গাছ আছে, যেই আম গাছে আমের আমের কোয়ালিটি খুব ভালো, কিন্তু ওই আম গাছগুলো মনে করো আম গাছগুলোতে পোকা ধরে যায়। আমের কোয়ালিটি ভালো কিন্তু আমগুলোতে পোকা ধরে যায়, কিন্তু তো আমগুলো খুব মিষ্টি, খুব ভালো, সাইজও বেশ ভালো কোয়ালিটি। কিন্তু আরেকটা আম গাছ আছে যে আমগুলো মনে করো টক, একদম খারাপ কোয়ালিটি, কিন্তু ওর মধ্যে কোনো ডিজিজই হয় না। তো তুমি যদি কোনোভাবে ক্রস পলিনেশন করে এই দুটা আলাদা কি জেনেটিক্যালি ডিসিমিলার মানে কি দুজনের জিন আলাদা, এরকম দুটো আলাদা
আম গাছের এই আম গাছের ফ্লাওয়ারের পোলেন গ্রেন নিয়ে এর মধ্যে দিয়ে, বা এই আম গাছের ফ্লাওয়ারের পোলেন গ্রেন নিয়ে এর মধ্যে দিয়ে, ওখান থেকে যে নতুন ফ্রুট হবে, সেই ফ্রুট থেকে যে সিড হবে, সেখান থেকে যে নতুন ভ্যারাইটির গাছটা হবে, তার মধ্যে দেখা গেল ধর ওখান থেকে মনে করো তুমি 10টা প্ল্যান্ট পেলা। সেই 10টা প্ল্যান্টের মধ্যে একটা দুটা প্ল্যান্ট এমন হবেই যে বাবার ভালো ক্যারেক্টার, মায়ের ভালো ক্যারেক্টার দুটোই থাকবে। এমন তো কোনো গ্যারান্টি নেই যে হাইব্রিড প্ল্যান্ট গুলো সবগুলোর মধ্যেই ভালো ক্যারেক্টারিস্টিক্স গুলোই থাকবে। ওর মধ্যে খারাপ ক্যারেক্টারিস্টিক্স তো থাকতে পারে, তো ওর মধ্যে থেকেও সিলেক্ট করতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে এবার চলে আসো, এটা তো ক্রস ব্রিডিং তো করলাম, আর দরকার নেই। তা আমরা এখন দেখে নিই যে ইন্ডিয়াতে এরকম আহ, এই যে হাই ইয়েল্ডিং ক্রপের কিছু এক্সাম্পল দেখে নিই, যেগুলোকে, আবার বলছি শোনো, যেগুলোকে ইন্ট্রোডাকশন, সিলেকশন আর হাইব্রিডাইজেশন করে বানানো হয়েছে। দুই একটা নাম মনে রাখো, সবগুলো তো আর মনে থাকবে না। সিরিয়ালস এর মধ্যে রাইস, হুইট আর মেইজ আছে। রাইসের মধ্যে মনে রাখতে পারো জয়া। তারপরে আর কি মনে রাখো, দাঁড়াও, কোনগুলো আসার মতো, IR8, এটা মনে রাখতে পারো, এই দুটা। হ্যাঁ, হুইট এর মধ্যে যে কোনো দুটা মনে রেখো, মেইজ এর মধ্যে যে কোনো দুটা মনে রেখো। এগুলো খুব কনফিউজিং লাগছে, সব কোড ল্যাঙ্গুয়েজে, কোড ল্যাঙ্গুয়েজে দাও। মানে কি? মেইজ, গঙ্গা 5, গঙ্গা। আচ্ছা, নামটা দিয়েছে ভাই। নাবজোত। अरे नहीं यार मैं इतना अच्छा हूं ना आपका এই নাম্বার গুলা আমি বলতে পারবো না, এগুলা নাম্বার গুলা কি হচ্ছে। হয়তো এটা মনে করো কি বলবো, মানে এই ধরে নাও IR8, ধরে নাও আমি বললাম ইন্ডিয়ান রাইস 8 কথাটা, মানে ওটা নিশ্চয়ই ফুল ফর্ম না, ওটা অন্য ফুল ফর্ম হবে। মনে করো IR1 ছিল, ওটা ক্যান্সেল, বুঝলা? IR1, IR2, IR3 এগুলো ক্যান্সেল, IR8 টা হচ্ছে ফাইনাল। মানে ভ্যারাইটি নাম্বার 1 2 3 4 এইভাবে হয়তো হয়েছে। হ্যাঁ, দুর্গা, সয়াবিন। আচ্ছা, এবার দেখো, এই কথা বলো না, এবারে বুঝাচ্ছি। আর একটা টেকনিক আছে যেটা দিয়ে ক্রপের ভ্যারাইটিকে ইমপ্রুভ করা যায়, সেটা হচ্ছে মিউটেশন ব্রিডিং। যেটা ওই যে তোমাদেরকে বললাম, গ্রিন রেভলিউশনের যে ওয়ার্ল্ড ওয়াইড যে শুরু করেছিল N.E. বোরলগ, ও একটা জিনিস করেছিল, আবার কথা কেন, মিউটেশন ব্রিডিং হচ্ছে, ভালো করে জিনিসটা বোঝো। তোমার কাছে মনে করো একটা প্ল্যান্ট আছে, এই প্ল্যান্টে মনে করো একটা পার্টিকুলার জিন আছে, এই জিনটা এই প্ল্যান্টের হাইটটাকে ডিটারমাইন করে, হাইট। সেই হাইটটা হচ্ছে মনে করো টল। ধরো এটা কি বলবো, কোকোনাট প্ল্যান্ট ধরো না, টি প্ল্যান্ট ধরো না, টি টি চা গাছ। এবার তুমি কি করলা, বুঝো কিন্তু, তোমার কাছে একটা চা গাছ আছে, যেই চা গাছটা টল চা গাছ, চা গাছের ভ্যারাইটিটা হচ্ছে টল, লম্বা লম্বা টাইপের, মানে লম্বা হয় গাছগুলো। তুমি কি করলা, তুমি গামা রে, এরকম মানে খুব হাই পাওয়ারের যে রে গুলো হয়, যেগুলো মানে একদম সেল অব্দি ঢুকে যায়, এই গামা রে ইন্ট্রোডিউস করে তুমি এই যে এই হাইটের যে জিনটা, এটাকে তুমি একটু চেঞ্জ করে দিলা। চেঞ্জ করে দেওয়াতে তো টি, মানে টল টি প্ল্যান্ট গুলো হয়ে গেল ডোয়ার্ফ টি প্ল্যান্ট। ডোয়ার্ফ মানে এই প্ল্যান্টটা, এই লম্বা টি প্ল্যান্টটা টল মানে ডর্ফ হবে না। এক্সিস্টিং প্ল্যান্টটা, একটা লম্বা গাছকে আমি কি করে খাটো করে দিব, ওইভাবে হবে না।
মনে করো এর জিনটা এমন ভাবে পাল্টে দিলাম যে এর বাচ্চাটা হলো ডল, কথাটা বুঝলা? এর বাচ্চাটা মনে করো হলো ডল, মানে ওর গ্যামেটটা পাল্টে দিলাম, পোলেন গ্রেন গুলো বা ওভামটা এবং ওভামের জিন এমন ভাবে পাল্টে দিলাম যে ওখান থেকে নতুন যে আর একটা প্ল্যান্ট হলো সেই প্ল্যান্টটা হলো ডর্ফ। এবার ডর্ফ টি গাছের সুবিধা কি? ডর্ফ টি গাছের সুবিধা কি বলো? লম্বা টি টি গাছ ভালো নাকি ডর্ফ টি গাছ ভালো? কারণ কি, ওই যে চা পাতাগুলোকে মানে ছিঁড়তে সুবিধা হবে। যদি অনেক লম্বা লম্বা চা গাছ হয় তাহলে ওই যে মানে টি ফ্যাক্টরিতে যে মহিলাগুলো কাজ করে ওরা যে পাতাগুলো ছেড়ে ওদেরকে অনেক কষ্ট করে ছিঁড়তে হবে। কিন্তু যদি শর্ট হাইটের টি প্ল্যান্ট হয় তাহলে কি মানে ওরা খুব ইজিলি পাতাগুলোকে ছিঁড়তে পারবে। এরকম করে নারকেল গাছও বানানো হয়েছে, নারকেল গাছের হাইট তো জানো, কিন্তু তোমার হাইটেরও নারকেল গাছ এখন বানানো হয়েছে। এইটুকু নারকেল গাছ এরকম নারকেল ফুলে থাকে। হ্যাঁ, শুধু যে মানে হাইট মানে কথাটা মানে মেন উদ্দেশ্যটা আমি বুঝানোর, এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম। মেন উদ্দেশ্যটা হচ্ছে কিছু মিউটাজেন, মিউটাজেন মানে হচ্ছে এমন কিছু ফিজিক্যাল ফিজিক্যাল অর কেমিক্যাল ফ্যাক্টর, ফিজিক্যাল, এদিকে দেখো, ফিজিক্যাল অর কেমিক্যাল এজেন্ট যেটা দিয়ে জিনকে চেঞ্জ করে দেওয়া যায় তাকে মিউটাজেন বলে। এই যে এটা হচ্ছে এখানে মিউটাজেন হচ্ছে গামা রে, হচ্ছে এখানে একটা মিউটাজেন, গামা রে হচ্ছে একটা মিউটাজেন। আর জিনকে চেঞ্জ করে দেওয়াকে কি বলা হয়? মিউটেশন। জিনকে চেঞ্জ করে দেওয়াকে বলা হয় মিউটেশন। তাহলে মিউটাজেন, দোজ ফিজিক্যাল অর কেমিক্যাল ফ্যাক্টরস দ্যাট কজেস মিউটেশন আর কল্ড মিউটাজেন। তো গামা রে, গামা রে কে তুমি ফিজিক্যাল মিউটাজেন বলবা না কেমিক্যাল মিউটাজেন বলবা? একটা রে, একটা রে কি কখনো কেমিক্যাল হয়? না, এটা হচ্ছে ফিজিক্যাল, মনে করো ফিজিক্যাল মিউটাজেন। এটা এটা হচ্ছে এক ধরনের ফিজিক্যাল মিউটাজেন, কিন্তু অনেক কেমিক্যালও মিউটাজেনের মতো কাজ করতে পারে। কোনো অ্যাসিড, বুঝতে পারছো, বা কোনো বেস, কোনো কেমিক্যাল, কেমিক্যালও কিন্তু মিউটাজেনের মতো কাজ করতে পারে। তাহলে এরকম অনেক রকমের মিউটাজেন দিয়ে, যেরকম একটা এক্সাম্পল দিলাম গামা রে, এই যে গামা ইরাডিয়েশন, গামা ইরাডিয়েশন, গামা রে দিয়ে জিনগুলোকে চেঞ্জ করে দিলাম, তাতে করে ওর বাচ্চাটা একটু পাল্টে গেল। যেমন এক্সাম্পল কি, ট্রিপল ডট মেক্সিকান ভ্যারাইটি অফ হুইট যেটা বানিয়েছিল N.E. বোরলগ, ও গামা রে দিয়ে মানে মেক্সিকান হুইটটাকে এমন ভাবে ট্রিট করেছিল যে ওর বাচ্চাগুলো ট্রিপল ডট মানে হাইটটা ট্রিপল কমে গেছিল। Through incorporation of mutation by selective hybridization, they were however red grain, কিন্তু ওই মানে গ্রেইনের কালার গুলো আবার ছিল রেড, দানাগুলো আবার রেড কালারের ছিল। সেটা আবার আরো এক্সাম্পল আছে, যেমন into amber grain, it's in the same were converted into amber grain form, example মিউটেশন ক্যারিড আউট বাই কারণ। আরো অনেক হুইটের ভ্যারাইটি পরে বানানো হয়েছে, কিন্তু ওগুলো রেড কালারের না, ওগুলো অ্যাম্বার কালারের। অ্যাম্বার, অ্যাম্বার কে কি বলে, ছাই, গ্রে কালারের হুইট বানানো হয়েছে। এক্সাম্পল পুসা লার্মা, শ্রাবন্তী সোনোরা, এগুলো হচ্ছে তোমার কিছু হুইটের ভ্যারাইটি। আচ্ছা, এবার চলে আসো পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি তোমাদেরকে আমি সেল চ্যাপ্টারে ক্রোমোজোম পড়িয়েছিলাম, হ্যাঁ কি না? তো মনে করো তোমার কাছে একটা আহ তোমার কাছে মনে করো টমেটোর একটা সেল আছে, টমেটো, টমেটোর একটা, এদিকে দেখো, টমেটোর একটা সেল আছে যার মধ্যে সাপোজ 3টা ক্রোমোজোম আছে। আর তোমার কাছে মনে করো পটেটোর, পটেটোর একটা সেল আছে, নিশ্চয়ই টমেটোর ক্রোমোজোম নাম্বার আর পটেটোর ক্রোমোজোম নাম্বার সেম হবে না। ধরে নাও পটেটোর মধ্যে 4টা ক্রোমোজোম আছে, পটেটোর মধ্যে মনে করো 4টা ক্রোমোজোম আছে। তুমি যদি কোনোভাবে পটেটোর আর টমেটোর এই সেল দুটোকে ফিউজ করে দাও, পটেটো আর টমেটোর সেল দুটোকে যদি ফিউজ করে দেখো, একটা সিঙ্গেল, একটা সিঙ্গেল সেল বানিয়ে দাও, মনে করো একটাই সেল আমি বানিয়ে দিলাম, একটাই সিঙ্গেল সেল বানিয়ে দিলাম, তাহলে ক্রোমোজোম নাম্বার 3 + 4 কত হয়ে গেল? 7। তাহলে কি ক্রোমোজোম নাম্বার আমি কি করে দিলাম? বাড়িয়ে দিলাম। কথাটা বুঝলা? এটাকেই বলে কি পলিপ্লয়েডি।
তাহলে এই নতুন ভ্যারাইটি হয়ে গেল কি পটেটো প্লাস টমেটো হয়ে গেল পমেটো। হ্যাঁ এরকম বানানো হয়েছিল টমেটো, যার মধ্যে টমেটো আর পটেটো দুটোরই নিউট্রিশনাল ভ্যালু পাওয়া যাবে, কিন্তু এটা কমার্শিয়ালি ফ্লপ, কারণ এটা টেস্ট খুবই খারাপ ছিল। সেই জন্য এটা মানে সাকসেসফুল হয়নি আর কি, মোট কথা। হ্যাঁ পটেটোর নিউট্রিশনাল ভ্যালুও থাকবে, আবার টমেটোরও থাকবে। তো এই ধরনের টেকনিককে আবার কি বলে, পলিপ্লয়েডি, ক্রোমোসোম নাম্বারকে বাড়িয়ে দেওয়া। তাহলে এই যে দেখো, এমন একটা প্ল্যান্ট যার মধ্যে টমেটোরও ক্রোমোসোম থাকবে, আবার এক্সট্রা ভাবে পটেটোরও ক্রোমোসোম থাকবে। তারপরে চলে আসো ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি। ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি, আমি এটা এক ভালো করে বলছি, যেভাবে বলছি খুব সুন্দর করে শোনো। এইদিকে দেখবা, কেউ অন্যদিকে তাকাবা না, ভালো করে শুনবা। তোমার কাছে কটন প্ল্যান্ট আছে, তোমার কাছে কটন প্ল্যান্ট আছে। এবার কটন প্ল্যান্টে একটা পোকা ধরে, একটা পেস্ট, কটন প্ল্যান্টে একটা পেস্ট অ্যাটাক করে, যেটা কটন প্ল্যান্টের স্টেম, লিফ, এগুলো মানে স্যাপ গুলোকে খেয়ে কটন প্ল্যান্টকে নষ্ট করে দেয়। এবার এই পেস্টকে মারতে পারে একটা পেস্টিসাইড। পেস্টিসাইডটা হচ্ছে তোমার বললাম, ওটার নাম বললাম টক্সিন, মানে একটা বিষ। এই টক্সিনটা হচ্ছে পাওয়া যায় একটা ব্যাকটেরিয়া থেকে, টক্সিনটা পাওয়া যায় একটা ব্যাকটেরিয়া থেকে। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ব্যাকটেরিয়াটার নাম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ঠিক আছে, তো ব্যাপারটা কি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এর ডিএনএ এর মধ্যে এমন একটা জিন আছে, এমন একটা জিন আছে, যে জিনটার নাম ক্রাইজিন। এই ক্রাইজিনটা থেকেই এই টক্সিনটা পাওয়া যায়। বুঝলা আমার কথাটা, বুঝতে পারছো? তাহলে ব্যাকটেরিয়ার বডির থেকে এই টক্সিনটাকে এক্সট্রাক্ট করে ওটা দিয়ে পেস্টিসাইড বানিয়ে ওটা স্প্রে করলে কটন প্ল্যান্টে ওই যে পোকাগুলো যে ধরে, পোকাগুলোকে মেরে ফেলা যায়। সায়েন্টিস্টরা কি করলো, এইখান থেকে কটন প্ল্যান্টের একটা সেল নিল। তাহলে কটন প্ল্যান্টের সেলের নিজস্ব ডিএনএ আছে, হ্যাঁ কি না? কটন প্ল্যান্টের সেলের নিজস্ব ডিএনএ আছে। আর ব্যাকটেরিয়া থেকে এই ক্রাইজিনটাকে বের করে নিল, ব্যাকটেরিয়া থেকে এই ক্রাইজিনটাকে বের করে নিল। তারপরে করলো কি, কটন প্ল্যান্টের ডিএনএ কে কেটে দিল। কটন প্ল্যান্টের ডিএনএ কে কেটে দিয়ে করলো কি, কটন প্ল্যান্টের ডিএনএ এর সাথে ব্যাকটেরিয়ার এই ক্রাই জিনটা, মানে যেই জিনটা টক্সিনটা বানায়, এই জিনটা লাগিয়ে দিল। কথাটা বুঝতে পারলা? এবার এই সেল থেকে নতুন ভ্যারাইটির কটন প্ল্যান্ট বানালো, নতুন ভ্যারাইটির কটন প্ল্যান্ট বানালো। তাহলে এই কটন প্ল্যান্টের মধ্যে মানে আগের থেকেই এই ক্রাই জিনটা আছে। তার মানে কটন প্ল্যান্টের পাতা, তারপর হচ্ছে স্টেম, রুট, যেখানেই বলো না কেন, এখন এই টক্সিনটা সেলের ভিতরেই তৈরি হবে। কথাটা বুঝতে পারছো? তাহলে এই পোকাগুলো যখনই, বা পোকার ওয়ার্ম গুলো যখনই এই নতুন ভ্যারাইটির, নিউ ভ্যারাইটির কটন প্ল্যান্টের স্যাপ যখনই খাবে, তখনই ওরা মরে যাবে। তাহলে কি, কটন প্ল্যান্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো ব্যাকটেরিয়ার জিন। বুঝো? তাহলে কি, এই ধরো, তাহলে এই নতুন যে কটন প্ল্যান্টটা, এটাকে বলে, এইদিকে দেখো, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও। ওর জিনটাকে পাল্টে দেওয়া হলো, মডিফাই করে দেওয়া হলো। এইটাকে বলে ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি। ক্লাস 12-এ যদি, মানে 11-এ যদি বায়োলজি না, ক্লাস 12-এ এটা আছে বোর্ডে, মানে 12-এর এটা খুব ফ্যাসিনেটিং। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও। আর এই জিএমও থেকে, জিএমও আর আরেকটা নাম ট্রান্সজেনিক অর্গানিজম। যে কি, যা টেকনোলজি রেফার্স ট্রান্সফার অফ জিন ফ্রম ওয়ান অর্গানিজম, ধরে নাও ব্যাকটেরিয়া, এদিকে দেখো, ব্যাকটেরিয়া টু অ্যানাদার, মানে ধরে নাও কটন। কথাটা বুঝলা? দে আর মডিফাই দ্য ল্যাটার, মানে কটন, মানে পরেরটাকে মডিফাই করে দেওয়া হলো। দে আর কল জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আর এই ধরনের
ক্রপ থেকে পাওয়া ফুডকে বলে জেনেটিক্যালি মডিফাইড ফুড। হুম, ভালো করে পড়বা। তাহলে এই যে নতুন যে কটন প্ল্যান্টটা বানানো হলো, এই নতুন কটন প্ল্যান্টটার নাম হচ্ছে, এই যে দেখো, ব্যাসিলাস থেকে বি, থুরিনজিয়েন্সিস থেকে টি, বিটি কটন। কথাটা বুঝলা? এমন কটন প্ল্যান্ট যার মধ্যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এর জিন ঢুকানো আছে। এরকম করে বিটি রাইস, বিটি টমেটো, এরকম অনেক বানানো হয়েছে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এর জিন ঢুকানো হয়েছে। অবশ্যই। এই যে দেখো এখানে এক্সাম্পল দেখো, বিটি BT cotton is a genetically modified crop which carries bacterial gene that protect plant with insect. BT stands for Bacillus thuringiensis, whose genes are used by transgenic crops such as cotton. কটনের মধ্যে ঢুকানো হয়েছে আর কি, রাইস, মেইজ, পটেটো, টমেটো, ব্রিঞ্জাল, কলিফ্লাওয়ার, ক্যাবেজ। তো এই সব প্ল্যান্ট গুলো, এখন এই প্ল্যান্ট গুলোকে কোনো পেস্ট অ্যাটাক করতে পারে না, আর তোমাকে পেস্টিসাইডও ইউজ করতে হচ্ছে না, কারণ ওর সেলের মধ্যেই তো পেস্টিসাইডটা তৈরি হচ্ছে। কথাটা বুঝলা? হুম, কি হেলথ না, ওই এই টক্সিন গুলো আমাদের কোনো ক্ষতি করে না, ওগুলো ক্রপের ক্ষতি করে, এই পেস্টের ক্ষতি করে, আমাদের কোনো কিছু করে না। এই কতটা হলো? কিন্তু তো হলোই না, অল্প হয়েছে। আচ্ছা, ক্রপ প্রোটেকশন ম্যানেজমেন্ট চলে আসবে, হ্যাঁ, এগুলি পড়াতে হবে। হুম, ক্রপের পার্টটা পার হয়ে গেলে না ভালো হয়, কারণ অ্যানিমাল হাজবেন্ডারি থেকে সোজা। নেক্সট চলে আসা হচ্ছে তোমার ক্রপ প্রোটেকশন ম্যানেজমেন্ট। চলো, এইবার আমরা দেখবো হচ্ছে ক্রপ প্রোটেকশন, ক্রপ প্রোটেকশন ম্যানেজমেন্ট মানে ক্রপকে কিভাবে প্রোটেক্ট করব। কথা বলো না, ক্রপকে কিভাবে প্রোটেক্ট করা যায়। তাহলে ক্রপকে যারা অ্যাটাক করে তাদেরকে বলে পেস্ট, ক্রপকে যারা অ্যাটাক করে তাদের বলে হচ্ছে পেস্ট। এরে কথা বলছে করবা। দেখো, চলে আসবে, হ্যাঁ, ক্রপকে যারা অ্যাটাক করে তাদেরকে কি বলে পেস্ট। এ পেস্ট ইজ এনি ডিস্ট্রাকটিভ অর্গানিজম হুইচ কজ গ্রেট ইকোনমিক লস, মানে তোমার পয়সার ক্ষতি করবে, ইকোনমিক মানে কি পয়সা, টাকা পয়সার ক্ষতি করবে, বাই ডিস্ট্রয়িং ক্রপ প্ল্যান্টস অর প্রোডাক্টস অবটেইন ফ্রম দেম। ঠিক আছে, সেই এখন পেস্ট কি হতে পারে, উইড হতে পারে মানে জঙ্গল, ইনসেক্ট হতে পারে পোকা, মাইট হতে পারে, নিমাটোড হতে পারে মানে ওয়ার্মস, রোডেন্ট হতে পারে মানে ইঁদুর, রোডেন্ট মানে কি যারা মাটি গর্ত করে থাকে, ইঁদুর হতে পারে, ফাঙ্গাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, মাংকি হতে পারে, মাংকি মালদার আম খাই দিল। কথাটা বুঝলা? মানুষও হতে পারে, একটা ফার্মার তার পাশের বাড়ির লোক আসে ওর পাকা ধানে মই দিয়ে দিল। মানুষও হতে পারে পেস্ট। কথাটা বুঝতে পারলাম? মোট কথা ক্রপের যে ক্ষতি করবে তাকেই বলে পেস্ট। তো এবার পেস্টকে মারার জন্য আমরা কি ইউজ করব, পেস্টিসাইড।
পেস্টকে মারার জন্য আমরা ইউজ করব হচ্ছে পেস্টিসাইড। ওয়ান অফ দ্য মোস্ট কমন এফেক্টিভ এখান থেকে মেথড ইজ ইউজ অফ পেস্টিসাইড আর বায়োসাইড। পেস্টিসাইড, এবার দেখো পেস্টের যেরকম, এদিকে দেখো, পেস্টের যেরকম অনেক ভ্যারাইটি আছে। উইড কে যে মারে তাকে বলে উইডিসাইড, ইনসেক্ট কে যে মারে তাকে বলে ইনসেক্টিসাইড, ফাঙ্গাস কে যে মারে তাকে বলে ফাঙ্গিসাইড। মানে বুঝতে পারছো। আর নিজেকে মারাকে বলা হয় সুইসাইড। একটা ফ্রেঞ্চ ওয়ার্ড আছে সুই, সুই মানে হচ্ছে নিজেকে, সেলফ, সেলফ কে মেরে ফেলা হচ্ছে হচ্ছে সুইসাইড। লোককে মারা হোমোসাইড। বুঝতে পারলা? তো তাহলে দেখো যে এইদিকে দেখো, কেমিক্যালস অর পয়জন ইউজ টু কিল পেস্ট, সেটা উইড হোক ইনসেক্ট হোক যাই হোক না কেন তাদেরকে পেস্টিসাইড বলে, একটা আইডিয়া তোমরা পেয়ে গেলা। এবার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পেস্টিসাইড কিন্তু এই যে দেখো এখানে লেখা আছে ওয়ান শুড, এখান থেকে ব্র্যাকেট করো, ওয়ান শুড ট্রাই টু অ্যাভয়েড ইউজ অফ দিস টক্সিক কেমিক্যালস। কেন? কারণ এগুলো এনভায়রনমেন্টের ক্ষতি করে, দে কজ এনভায়রনমেন্টাল পলিউশন। সেই জন্য আমাদেরকে কিছু প্রিভেন্টিভ মেজারও নিতে হবে। পলিউশন, ইনফ্যাক্ট ইট উড বি ফার বেটার ইফ উই অ্যাডপ্ট দ্য প্রিভেন্টিভ মেজার্স rather than allowing the crop to be infested by pests and then control them by pesticide. আগে আমাদেরকে অন্য মেথড, অন্য প্রিভেন্টিভ মেজার ইউজ করতে হবে। তারপরেও যদি আটকানো না যায়, এই লাইনটার মানে বলে দিচ্ছি, তারপরেও যদি আটকানো না যায় তখন পেস্টিসাইড ইউজ করতে বলছে। স্যার কিভাবে আটকাবো? কোনো পোকা ধরে গেল, পোকাগুলোকে আটকাবো কিভাবে? দেখা গেল, আমার কথাটা বোঝো, তুমি একটা ক্রপকে গ্রো করাচ্ছ মনে করো মার্চ থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাইতে মনে করো ওই ক্রপটা পেকে যাচ্ছে। কিন্তু তুমি, এটা হুইটের বলছি, হুইট, কথার কথা, হুইট, হুইটের এমন একটা ভ্যারাইটি নিলা যে মার্চে তুমি লাগালা, জুলাইতে গিয়ে পাকলো। এবার ওই পেস্ট গুলো অ্যাটাক করছে মনে করো জুনে। মানে পেস্ট গুলো তো, পোকাদেরও তো একটা লাইফ সাইকেল থাকে, ওরা মনে করো জুনেই বেশি গ্রো করে। কিন্তু তুমি এমন একটা ভ্যারাইটির হুইট নিলা যে মার্চ, এপ্রিল, মেতেই মনে করো পেকে গেল। কথাটা বুঝলা? মানে জুনে ওরা অ্যাটাক করে, জুনে অ্যাটাক করার আগেই তুমি কেটে হারভেস্ট করে তুমি বিক্রি করে দিলা। এটা একটা হতে পারে। তা তোমাকে এমন ভ্যারাইটি হুইট কে সিলেক্ট করতে হবে যে তাড়াতাড়ি গ্রো করে। টু চেক দ্য পেস্ট ফ্রম অ্যাটাক, এগুলো কিছু প্রিভেন্টিভ মেজার। তারপরে তুমি এমন হুইট ইউজ করলা, ধরো বিটি হুইট ইউজ করলা, বিটি এখন যেটা বুঝালাম, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, মানে কি পেস্ট রেজিস্ট্যান্ট, ওকে কোনো পেস্ট অ্যাটাকই করতে পারবে না, এরকম ভ্যারাইটি ইউজ করলা। অপটিমাম টাইম ইউজ করলা, যেই টাইমে তোমার পেস্ট গুলো অ্যাটাক করতে পারবে না। তুমি ক্রপ রোটেশন করলা। ক্রপ রোটেশন মানে কি, তুমি একবার হুইট করলা, তারপরের বার তুমি ডাল করলা, তাহলে পেস্ট গুলো কনফিউজ হয়ে যাবে। কনফিউজ হবে না, মানে পেস্ট গুলো গ্রো হওয়ার চান্স পাবে না। বুঝতে পারলা? তারপরের সিজনে তুমি মাস্টার্ড করলা, বুঝলা? মাস্টার্ড করলা, তারপরে আবার হুইট করলা। মনে করো কোনো পেস্ট পার্টিকুলারলি হুইটেই গ্রো করে, তাহলে তুমি হুইট শুধু গ্রো করছো না, তুমি তারপরে আবার করলা ডাল, তারপরে করলা মাস্টার্ড, রোটেট করে করে করলা বছরের পর বছর। তাহলে কি ওরা গ্রো করতে পারবে না, এটাকে বলে ক্রপ রোটেশন। ক্লিন কাল্টিভেশন, ভালো করে ক্লিন করে উইডস গুলোকে ক্লিন করে দিলাম। সামার প্লামিং, তুমি গরমের সময় মাটিটাকে খুঁড়ে দিলাম। গরমের সময় মাটিকে খুঁড়ে দিলে মাটির মধ্যে যদি কোনো পেস্ট থাকে, সানের হিটেই ওরা মরে যায়। এগুলো তো বলে, এগুলো কিছু প্রিভেন্টিভ মেজার, মানে পেস্টিসাইড ইউজ যাতে না করতে হয় তার কিছু প্রিভেন্টিভ মেজার। তো এগুলো এখান থেকে এত অব্দি একটু ইয়ে করে দেখো। তাহলে এবার চলে আসো উইড কন্ট্রোল। আগে আমাকে দেখতে হবে উইড কি। আনওয়ান্টেড প্ল্যান্ট যারা ক্রপসের ক্ষতি করে, উইডস আর আনওয়ান্টেড প্ল্যান্ট, জঙ্গল in the cultivated field. In other words, plant other than the crop are the weeds. Weeds tend to compete with the crop. ক্রপের সাথে কম্পিটিশনে চলে আসে। কিসের কিসের জন্য কম্পিটিশন করে? ক্রপ মাটি থেকে যে ফুড নিচ্ছে বা ওয়াটার বা নিউট্রিয়েন্টস নিচ্ছে,
সেগুলো জঙ্গলগুলো খেয়ে নেয়। স্পেস, যেখানে তোমার গম লাগাবা, হুইট লাগাবা, রাইস লাগাবা, সেখানে সেই জায়গাগুলো খেয়ে নিচ্ছে। লাইট, লাইট খেয়ে নিচ্ছে। এগুলোর জন্য হুইট কি করছে, তোমার ক্রপের সাথে কম্পিটিশনে চলে আসছে। তাহলে তুমি কষ্ট করে মাটিটাকে প্লাউ করলা, ফার্টিলাইজার দিলা, রাইসের প্ল্যান্ট লাগালা, ওখানে জঙ্গল হয়ে গেল। আর জঙ্গলগুলো মাটি থেকে সব নিউট্রিয়েন্টস খেয়ে নিচ্ছে, ওয়াটার এগিয়ে নিচ্ছে। তাহলে কি তোমার রাইস প্ল্যান্ট গুলো কি গ্রো করতে পারবে? না, পারবে না। এইটাই হচ্ছে উইড। আচ্ছা, এবার উইডের অনেক রকমের, এখান থেকে আর কিছু পড়তে হবে না, ডাইরেক্ট চলে আসো এখানে। অনেক টাইপের উইড পাওয়া যায়। ন্যারো, এইগুলা এটা রিডিং করে রাখবা। এই ফ্লো চার্টটাই যে টাইপস অফ উইডটা রিডিং, এটা পুরনো বইতে ডিটেলে দেওয়া আছে, নতুন বইতে এটা ফ্লো চার্ট করে দিয়ে দিয়েছে। ন্যারো লিফ উইড মানে লম্বা লম্বা পাতা, সরু সরু পাতা। ব্রড লিফ উইড, হ্যাঁ, কোনো উইড হয় খারিফ সিজনে হয়, কোনো কোনো উইড হয় রবি সিজনে হয়। আবার ব্রড লিফ উইডও আবার কোনো কোনো খারিফ সিজনে হয়, কোনো কোনো রবি সিজনে হয়। আর এক্সাম্পল গুলো দেওয়া আছে। দাঁড়াও একটু, একটু ওয়েট করো। তারপরে চলে আসো, তাহলে হুইটকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? হুইটকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? মেথডস অফ হুইট কন্ট্রোল, এইটা ইম্পর্টেন্ট। এইটা ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে মেকানিক্যাল মেথড। মেকানিক্যাল ওয়েতে আপরুটিং মানে রুট সমেত তুলে দেওয়া। কথাটা বুঝতে পারলা? খুরপি দিয়ে, হ্যারো বা মানে আহ হ্যারো কি বলবো, মানে এই যে এরকম দেখতে, হ্যারো কি রকম বলবো, মানে এরকম একটা লোহার বার থাকে, দেখেছো তোমরা? এরকম একটা লোহার বার থাকে, আর লোহার বারের নিচে এরকম হুক থাকে লোহার। এটাকে হ্যারো বলে, ট্রাক্টরের পিছনে লাগানো হয়। বুঝতে পারলা? হ্যাঁ, এরকম ট্রাক্টরের পিছনে এটা লাগিয়ে দেওয়া হবে। তো এবার এইটার মাটিটা মানে ইয়ে উইড গুলোকে খুবড়ে বের করে দিবে। এটা হচ্ছে হ্যারো, হ্যারো বলে। হ্যাঁ, বা তুমি কি করলা, বার্নিং করে দিলা, উইড গুলোকে জ্বালিয়ে দিলা, অথবা তুমি ফ্লাডিং করে দিলা, মানে জল এমন এত দিয়ে দিলা যে উইড গুলো ওয়াটার লগিং এর জন্য মরে গেল। তো এই প্রসেস গুলোই দেওয়া আছে। দেখো, উইডিং এর এক নাম্বার প্রসেস কি, যে উইড মে বি পুলড আউট উইথ হ্যান্ড, বা প্লাবিং করে হাত দিয়ে তুলে দিলা, বা প্লাবিং করে তুলে দিলা। আচ্ছা, তারপরে 2 নাম্বার মেথড কি, ট্রান্সপ্লান্টেশন করার আগে মানে ক্রপ লাগানোর আগে তুমি উইডস গুলোকে তুলে দিলা। উইডস আর রিমুভ বাই ইউজিং বাই কম লাইক হ্যারো। তারপরে এগুলোই মানে 2 নাম্বার প্রসেসটা এই হ্যারো টাইপ দেওয়া আছে। আচ্ছা, এটা এই 1 নাম্বারটা কি ছিল, মেকানিক্যাল মেথড। এবার 2 নাম্বারে চলে আসো, কালচারাল মেথড। কালচারাল মেথড কি, যে প্রপার বেড প্রিপারেশন, এখানে বেড বলতে সয়েল কে বোঝানো হয়েছে। সয়েলটাকে তুমি ভালো করে প্রিপেয়ার করলা, টাইমলি সোয়িং করলা, টাইমলি সোয়িং অফ ক্রপ। দেখা গেলো উইড যেই সিজনে হয় তার আগে তুমি ক্রপটাকে গ্রো করলা। তারপরে হচ্ছে ইন্টারক্রপিং। ইন্টারক্রপিং আমার আগেও পড়ানো হয়ে গেছে, হ্যাঁ কি না? ক্রপ রোটেশনও আমার আগে পড়ানো হয়ে গেছে। আগের দিনেও আমি ক্রপ রোটেশন কিন্তু পড়িয়েছি, যে ক্রপ রোটেশন করলেও উইড গুলো কনফিউজ হয়ে যায়। আর 3 নাম্বার মেথড কি, 3 নাম্বার মেথড থেকে কোয়েশ্চেন আসতে পারে, যে কেমিক্যাল মেথড। 3 নাম্বার মেথডের পাশে স্টার দিয়ে দাও, যে আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করবো। যেই কেমিক্যাল গুলো উইড কে মারে তাদেরকে কি বলে, উইডিসাইড অর হার্বিসাইড। তো এক্সাম্পল বিশেষ করে মনে রাখবা, 2,4-D এর ফুল ফর্ম মনে রাখবা, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এটা 2,4-D এর ফুল ফর্ম। এছাড়া অ্যাট্রাজিন, তারপরে হচ্ছে লুকোরেলিন। মানে তুমি 2টা মনে রেখো, 1 নাম্বারটা মনে রাখবাই, 2 নাম্বারটা তার সাথে এক্সট্রা মনে রাখো। আচ্ছা, তারপরে 4 নাম্বার কি, বায়োলজিক্যাল মেথড। বায়োলজিক্যাল, এইদিকে দেখো, বায়োলজিক্যাল মানে কি, লিভিং লিভিং অর্গানিজম দিয়ে উইড কে মারা। লিভিং অর্গানিজম দিয়ে উইড কে মারা, একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এইদিকে দেখো, প্রিকলি পিয়ার ক্যাকটাস বলে একটা উইড হয়। এটাকে মারার জন্য কোনো কেমিক্যাল না, তার বদলে একটা ককনিয়াল ইনসেক্ট কে ইউজ করা হয়। ককনিয়াল ইনসেক্ট মানে হচ্ছে শামুক। বুঝতে পারছো? তাহলে এই শামুকটা কি, লিভিং, যে উইড কে মারছে।
তাহলে লিভিং উইডিসাইড, বুঝতে পারলা? তাহলে এটা বায়োলজিক্যাল কন্ট্রোল। তো ইন্ডিয়ান এক্সাম্পল, তাহলে বায়োলজিক্যাল কন্ট্রোল অফ উইড ইনভলভস দ্য ডেলিবারেট ইউজ অফ ইনসেক্ট অর সাম আদার অর্গানিজম, মানে লিভিং অর্গানিজম হুইচ কনজিউম এন্ড স্পেশালি ডিস্ট্রয় দ্য উইড প্ল্যান্টস। এক্সাম্পলটা মনে রাখবা, ইন্ডিয়াতে একটা এক্সাম্পল কি, প্রিকলি পিয়ার ক্যাকটাস কে মারার জন্য ককনিয়াল ইনসেক্ট কে ইউজ করা হয় তামিলনাড়ুতে। এত অব্দি এই তামিলনাড়ু পর্যন্তই পড়বা। যদি অ্যাকোয়াটিক উইড হয় তাহলে ফিশ ইউজ করা যেতে পারে। ফিশ ফিশ হচ্ছে অ্যাকোয়াটিক উইড কে খেয়ে নেবে। তাহলে এত অব্দি দেওয়া থাকলো। এফেক্টস অফ উইড অফ প্ল্যান্ট আমরা পরের দিন পড়ব। সোমবার দিন কালী পূজা না? এখানেই ম্যাডাম